ওকে, তো আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি আর এখন অলরেডি 9টা 5 বাজে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে আমাদের এ পর্যন্ত টোটালি ক্লাস হয়েছে 5টা। আর এই 5টা ক্লাসে আমরা মোটামুটি ফরেক্সের বেসিক সংক্রান্ত কিছু তথ্য জেনেছি। জয়নিংগুলো নিলে মধ্যখানে সবাই দয়া করে লিঙ্ক যেটা মেইলে পাঠানো হয়েছিল সবাই একটু অ্যাকসেপ্ট করবেন, তাহলে সুবিধা হবে। সবার মেইলে ঢোকার পরে এই যে মেইল জিমেইলে যাওয়ার পরে দেখবেন ঠিক এরকম একটা মেইল গেছে। এই যে এরকম, যেমন এই যে আব্দুল মালিক উনি অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ, এরকম একটা মেইল গেছে যে ফরেক্স বিডি মেন্টর ব্যাচ 35 এভরি 4 উইক ক্লাসটা হবে এইভাবে, এই একই লিঙ্কে এভাবে একটা গেছে স্যাটারডে এবং মানডে। এটাকে আপনি এখানে আপনার অ্যাকসেপ্ট বাটন থাকবে, আপনি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তাহলে যেটা হবে, ক্লাস যখন স্টার্ট হবে আপনাকে আর অ্যাকসেপ্ট মানে আপনি যে ক্লাসে জয়েন করবেন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আপনি অটোমেটিক্যালি জয়েন করতে পারবেন। তাহলে আপনারও ঝামেলাটা কম হবে, আমারও ঝামেলাটা কম হবে। সবাইকেই এই মেইলটা পাঠানো আছে। যদি কেউ মেইলটা না পেয়ে থাকেন তাহলে সোজা চলে যাবেন এই যে স্পাম বক্সে। স্পাম বক্সে যাওয়ার পরে এই স্পাম বক্সে মেইলটা খুঁজে পাবেন। তাও যদি না পান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আমার যে মেইল আইডিটা আছে আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম, এই যে মেইল আইডিটা আমি পুনরায় আজকে আবারও গ্রুপে দিয়ে দিচ্ছি যে এই মেইল আইডিটা আপনারা কি করবেন, আপনার মেইলে এই সার্চ বক্সে যে যদি এখানে এন্টার করে দেন তাহলে আমার থেকে যে মেইলটা গেছে সেটা যে ফোল্ডারেই আপনার ঢুকুক না কেন অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে পরবর্তীতে এই ঝামেলাগুলো আর হবে না। আচ্ছা, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের এই পর্যন্ত টোটালি 5টা ক্লাস হয়েছে এবং এই 5টা ক্লাসে আমরা মোটামুটি যে আলোচনা করেছি তার মধ্যে যেই সব ক্লাসে নোট দেওয়ার প্রয়োজন ছিল ওই সব ক্লাসে যে নোট দেওয়া হয়েছে সেই নোটগুলো এখানে দেওয়া আছে। আর একটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া আছে, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। যেটা যেটা প্রয়োজন, যেটা প্রয়োজন নেই সেটা ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজের প্রয়োজনটা নিজে নিজেই বুঝে ফেলতে পারবেন। তো এবার আমি সরাসরি গ্রুপে চলে যাচ্ছি যে কার কি পরিস্থিতি কি একটু দেখে আসবো, দেখে আসার পরে তারপরে আমরা নতুন ক্লাসে চলে যাব। আরে বাইরে, আচ্ছা, অ্যাকচুয়ালি আমি গত কয়েকদিন ধরেই কিন্তু অফলাইনে মানে অনলাইনে আসিনি বললেই চলে, যে অনেকগুলো মেসেজ এসে জমা হয়ে আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে, কারোটাই দেখিনি এবং আপনাদের গ্রুপের মেসেজগুলোও দেখিনি। আমি একটু অসুস্থ ছিলাম এবং পার্সোনাল একটু কাজেও ব্যস্ত ছিলাম, এই জন্য তো সমস্যা নিয়ে আজকে থেকে আবার অ্যাক্টিভ হয়ে গেলাম। তো আমি একটু দেখি গত ক্লাসের পরে প্রথম থেকে সবার হোমওয়ার্ক এবং আস্কিংগুলো দেখে আসি। আমাদের লাস্ট ক্লাসে আমরা অর্ডার ব্লক ফাইন্ডিং নিয়ে ম্যানুয়াল অর্ডার ব্লক ফাইন্ডিং নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম যে অর্ডার ব্লক দেখতে কেমন হয়। এই ক্লাসটা আমাদের ছিল হচ্ছে 22 এপ্রিল। তো অর্ডার ব্লক দেখতে কেমন হয়, তারপরে ভ্যালিড কোনটা ইনভ্যালিড কোনটা, এবং এইটা নিয়ে সবাইকে বলা হয়েছিল যে সবাই যেন এটা নিয়ে ওয়ার্ক করে, যে অর্ডার ব্লকটা কেমন কীভাবে ফাইন্ডিং করে সেজন্য মার্কেটে এইটা দেখে এই ছবি দেখে মিলিয়ে অর্ডার ব্লক ফাইন্ডিং করে মিনিমাম 10টা। আমি ভয়েসে বলে দিয়েছিলাম কিছু ট্রেড করার জন্য। টাইম যেহেতু ওভার হয়ে অলরেডি ক্লাস কেটে গেছে, আমি ক্লাস ভিডিও আপলোড করে দিচ্ছি। যারা ক্লাসে জয়েন করেননি তারা অবশ্যই ক্লাস ভিডিও দেখে হোমওয়ার্কগুলো করবেন। আর যারা যে ক্লাসে জয়েন করেছেন এবং যারা তো ভয়েস দিয়ে দিয়েছিলাম, আশা করি সবাই শুনেছেন ভয়েসটা, যে এখানে বলেছিলাম যে যে পরিস্থিতিতে আছেন ওই পরিস্থিতিতেই 10টা করে প্রতিদিন 3 দিনে 3×10 30টা ট্রেড করতে বলেছিলাম। তো দেখি কার কী পরিস্থিতি, হোমওয়ার্কের পরিস্থিতি কী এবং ট্রেডের পরিস্থিতি কী। রাজীব পাল চৌধুরী উনি ট্রেড করেছে, উনি 3টা ট্রেডের স্ক্রিনশট দিয়েছে। আচ্ছা, সুন্দর, 3টাই উইন। আমরা লট দেখতে পাচ্ছি 0.02। আচ্ছা, সমস্যা নেই, তবে ডেমো তো, তবে আমি মনে করি প্র্যাকটিসের সময়টাতে 0.01 করলে ভালো হবে। আর পেয়ার ঠিক আছে, এক্সি ইউএসডি এবং ইউরো ইউএসডি, হ্যাঁ এই দুইটাতেই করা শিখেন, অন্যগুলোতে যাওয়ার দরকার নেই, অনেকগুলো পেয়ার দেখলে ঝামেলা হয়। তারপরে হলো রাসেল, উনি ফোনে করেছে। আচ্ছা, ফোনে উনি সম্ভবত এক্সজে ইউএসডিতে করেছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, প্রাথমিক পর্যায়ে যতটুকু জেনে যতটুকু বুঝে করছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা উনি ট্রেড করছে। তার মধ্যে উনি প্রফিটের মুখ দেখছে একটাতে, 2 3 4
5 6 7 8 9টা লস আর 3 4 5টা হচ্ছে প্রফিট। তার মানে রেশিও কিন্তু ওনার একদমই নিম্ন লেভেলে। তারপরেও যে উনি প্র্যাকটিস করছে এই জন্য অসংখ্য ধন্যবাদ। সামনের দিকে গেলে ভালো কিছু করতে পারবে, সমস্যা নেই। আর যেটা হলো যে ফোন থেকে বেটার হয় ল্যাপটপে করা বা ডেস্কটপে করা, বড় ডিসপ্লেতে করা। আদারওয়াইজ ইন্ডিকেটারের এইটা আপনি বুঝতে পারবেন না ফোনের ছোট স্ক্রিনে। সুবিধা হবে। তারপরে হচ্ছে জিন্নি, উনি পুরাতন স্টুডেন্ট, অর্থাৎ লাস্ট 34 নম্বর ব্যাচে ছিল, স্কাল্পিংয়ের ব্যাচে। আচ্ছা, ওনার যদি খেয়াল করি 1 2 3 4 5 6 7 8 9, 9টা ট্রেড ওনার, 9টার মধ্যে লস হচ্ছে একটা, 2টা। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অন অ্যাভারেজ ওনার প্রফিট লস মিলে প্রফিট হচ্ছে 13 সেন্ট টুডে, মানে 23 তারিখে করছে উনি এটা আর কি। আর তার আগে ইস্টার ডেতে ওনার হচ্ছে এটা হচ্ছে লস। তো এখানে ছোট্ট একটা জিনিস বোঝার আছে, এই জন্য আমি এই জিনিসটাকে স্পেসিফিক করে দিচ্ছি যে ইউরো ইউএসডি, এক্সি ইউএসডি ঠিক আছে, একটা অন্য পেয়ারে আছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে ওনার যে লস, একটাতে সবচেয়ে বড় লস, এগুলো সব উইন, আবার এটাতে ছোট্ট একটা লস। অর্থাৎ এই ছোটো ছোটো উইনগুলো যতগুলো হয়েছে একটা লসই কিন্তু খেয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে কি করণীয়, সেই ব্যাপারটা কিন্তু একটা আলোচ্য বিষয়, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা আমি নোট নিয়ে নিচ্ছি, আমরা আজকের ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপরে যেটা হচ্ছে তাবাসসুম, নাইমা তাবাসসুম, উনি ট্রেড করেছে। তো ওনার 1 2, আচ্ছা আচ্ছা, উনি ভিডিও পাঠিয়েছে যার জন্য এরকম দেখাচ্ছে। সুন্দর সুন্দর, সবই তো দেখি পজিটিভ রেজাল্ট, সবই প্রফিট রেজাল্ট, খুবই সুন্দর। হ্যাঁ ঠিক আছে, তবে ফোন থেকে করছেন, ল্যাপটপে করলে আরও ভালো করতে পারবেন। ফোনে একটু ঝামেলা হয়, ল্যাপটপে করলে আরও ভালো হবে। আচ্ছা, ইটস ওকে। ওকে, দেখি তো এটা ওকে কি না। এটা হলো অর্ডার ব্লক, যদি আমরা ফাইন্ডিং করার চেষ্টা করি, এটা এটা। আচ্ছা, আমি এখানে ড্র করে দেখাচ্ছি আপনাকে, আপনি তাহলে সহজেই বুঝতে পারবেন, এবং বাকি যারা আছেন সবাই একটু খেয়াল করেন। অনেকের মনে হবে যে অর্ডার ব্লক তো আমি ইউটিউবেই শিখছি, বা এটা ওটা এখানে তো আমি ইউটিউবেই শিখছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই শেখার একটা গভীরতা আছে, ওই গভীরতার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। যেমন এই যে আমরা যদি এই ক্যান্ডেলটাকে ধরি লাস্ট ক্যান্ডেল হিসাবে, তো লাস্ট ক্যান্ডেল হিসাবে এখানে ধরার পরে এটার হায়ার লোয়ার ড্র করলাম, এটা মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত আসছে মোটামুটি, এটা একটু নিচে চলে গেছে, সমস্যা নেই। আর তারপরের যে ক্যান্ডেল, এটার মধ্যে একটা গ্যাপ আছে, তার মানে এটা 100% ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, ভ্যালিড অর্ডার ব্লক। তারপরে হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, হ্যাঁ রাইট, বুলিশ অর্ডার ব্লক। ওকে, তারপরে হচ্ছে মোহাম্মদ জিসান পাঠিয়েছে অর্ডার ব্লক, দেখি। ফোন থেকে করছে, ফোন থেকে করতে অনেকটা কষ্ট, তারপরও করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে না, এটা অ্যাকচুয়ালি অর্ডার ব্লক না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অর্ডার ব্লক না, এটা ভুল হয়েছে, এটা অর্ডার ব্লক না। তো সমস্যা নেই, আপনি যেটা ফাইন্ডিং করছেন অর্ডার ব্লকের মতোই, বাট এটা অর্ডার ব্লক না, মানে ভ্যালিড অর্ডার ব্লক না, অর্ডার ব্লক বাট ভ্যালিড অর্ডার ব্লক না। তো ফোন থেকে হওয়ার কারণে কিন্তু আপনার ক্যান্ডেলগুলো এরকম দেখাচ্ছে। আপনি যদি অ্যাটলিস্ট ফোন থেকেই করতে হয়, তাহলে ডিসপ্লেটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন, ঘুরাই নেবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে এবং আপনি সহজেই বুঝতে পারবেন। এটা লম্বা লম্বা দেখার কারণে আপনি বুঝতে পারেননি আর কি। তারপরেরটা যদি খেয়াল করি, হ্যাঁ এইটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটার হায়ার, এটার লোয়ার, এইটা অর্ডার ব্লক, এই যে গ্যাপ আছে, এইটা রাইট, এটা বুলিশ অর্ডার ব্লক। কিন্তু এই ফোন থেকে হওয়ার কারণে স্ক্রিনটা এরকম দেখাচ্ছে, এটা কিন্তু বুঝতে সমস্যা আপনারও হবে, এবং যেটা আমিও ফেস করতেছি। বিয়ারিশ অর্ডার ব্লক যদি আমরা এখানে খেয়াল করি, আচ্ছা আপনার অর্ডার ব্লকটা ঠিক আছে, ড্রয়িংটা একটু ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, এখানে আবার একটা ক্যান্ডেলের গ্যাপ আছে, বিশাল বড় গ্যাপ। আচ্ছা, এই যে এইটা হলো হায়ার আর লোয়ার, হায়ার লোয়ার টান দিলাম, এই ক্যান্ডেলটা এটার মাঝামাঝি আছে, এটা না, এটা ভ্যালিড অর্ডার ব্লক না, এটা ইনভ্যালিড, এই বড়টা ইনভ্যালিড। তারপরেরটা যদি খেয়াল করি, হায়ার লোয়ার ধরে টান দিলাম, এটা হ্যাঁ এইটা ভ্যালিড অর্ডার ব্লক। এই যে শেপটা নিয়ে আসছেন, এইটা এটা হলো ভ্যালিড অর্ডার ব্লক, বাট এর পূর্বের এটা হলো ইনভ্যালিড। ঠিক আছে, আচ্ছা। তারপরে যদি দেখি, উনি যেহেতু কষ্ট করে ড্র করছে, সবগুলোই দেখে যাব। একটা দুইটা তিনটা, এই যে এটা, এইখানে
আচ্ছা, ড্রয়িংটা আপনি ফোন থেকে করছেন এই জন্য মনে হয় এক্সাক্ট ড্রয়িং হয়নি, তারপরও সমস্যা নেই, সুন্দর হয়েছে। এইটা হচ্ছে এটার হায়ার, আর এটা হচ্ছে এটা লোয়ার, ধরে টান দিলে এটা অর্ডার ব্লক। এটা একটু বাইরে চলে গেছে, সমস্যা নেই, এটার মাঝামাঝি আছে, এখানে গ্যাপ আছে। হ্যাঁ, এটা 100% বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে, এটা বিয়ারিশ অর্ডার ব্লক। আচ্ছা, তারপরেটা যদি দেখার চেষ্টা করি, তারপরটা যদি দেখার চেষ্টা করি, দেখি এটা কি বলছে এখানে। এইটাকে এটা অর্ডার ব্লক কি না আমরা একটু বোঝার চেষ্টা করি। এটার হায়ার হচ্ছে এখানে আর লোয়ার হচ্ছে এখানে, যদি টান দিলে এটার পরের ক্যান্ডেল হচ্ছে এটা, না এটা অর্ডার ব্লক না। এটা যদিও বিশাল বড় একটা বাই সেকশন, মানে এটা যদিও একটা সাপ্লাই ডিমান্ড সেকশন, কিন্তু এটা অর্ডার ব্লক না। বাট এইটা অর্ডার ব্লক, এটা ঠিক আছে, পরেরটা ঠিক আছে, আপনি নিজেও মার্ক করে দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আপনার অর্ডার ব্লক নিয়ে মোহাম্মদ জিসান, আপনার অর্ডার ব্লক নিয়ে আপনার কনসেপ্ট একদমই ঠিক আছে। ড্রয়িংগুলো এক্সাক্ট করলে আরও ভালো হবে। আর আপনি যেহেতু ফোনেই যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু ইয়ে করতে হবে, ল্যান্ডস্কেপ করে নিতে হবে। ল্যান্ডস্কেপ করে নিলে আপনি ওগুলো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনুদ্দিন, ওনার অর্ডার ব্লকগুলো দেখবো। হ্যাঁ, পারফেক্ট ড্রয়িং মনে হচ্ছে, কম্পিউটার থেকে করছে, এই জন্য সুন্দর লাগতেছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ওনার অর্ডার ব্লকগুলো ঠিকঠাক আছে কিনা। অর্ডার ব্লক যদি ঠিকঠাক বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে হায়ার লোয়ার অর্ধেক অর্ধেক, হ্যাঁ এটা একদম পারফেক্ট অর্ডার ব্লক। এটাও পারফেক্ট, এটা পারফেক্ট। এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। আচ্ছা, এইটার ক্ষেত্রে অর্ডার, এটা ড্রোটা হবে এইখান থেকে, এই পরের ক্যান্ডেলটাতে হবে আর কি। এটার অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে এইটা, তারপরেরটা, ঠিক আছে, অর্ডার ব্লক ঠিক আছে, একদম পারফেক্ট। এখানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, এইটাই দেখছি, তো এটাই উনি দুইবার পাঠিয়েছে, ঠিক আছে, দুটোই সুন্দর হয়েছে। আজিজুল ইসলাম, আজিজুল ইসলাম, ওনাকে মাশাল্লাহ বলতে হবে, খুবই সুন্দর, খুবই সুন্দর। লট, হ্যাঁ লটও ঠিক আছে, খুবই সুন্দর। ওকে, তারপরে সাইমন লিওন, খুবই সুন্দর রেজাল্ট, একটা মাত্র লস, সবগুলো উইন, ডেমো হোক বা রিয়েল হোক, যেটাই হোক না কেন, খুবই সুন্দর রেজাল্ট। তো শুভকামনা ভালো রেজাল্ট করার জন্য। তারপরে হচ্ছে এমডি রাসেল, এমডি রাসেল এখানে এক্সনেস প্ল্যাটফর্মে কি করছে এটা উনি, আচ্ছা ঠিক আছে, স্টপ লস টেক প্রফিট, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, সুন্দর। আচ্ছা, নাইমা তাবাসসুম, উনিও খুব ভালো রেজাল্ট করতেছে, মাশাল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল। তারপরে হচ্ছে নাইস বলছে নুরুজ্জামান, ওকে। জহির রায়হান, ওনার স্ক্রিনশট দেখি। স্ক্রিনশট পুরোটাই নেবেন, পুরোটা নিলে মার্কেট বুঝতে সুবিধা হয়। যেমনটা হচ্ছে এই যে এইটা লাস্ট যেটা দেখে আসলাম, এটা দেখলে হলে কি মাস্টার মার্কেটের স্ট্রাকচারটা সহ বোঝা যায়। তো পুরোটাই নেবেন স্ক্রিনশট, তাহলে আরও সুন্দর হবে। তো জহির রায়হানের এটা অর্ডার ব্লক, হ্যাঁ পারফেক্ট অর্ডার ব্লক, ঠিক আছে, এটা পারফেক্ট, তারপরেরটা পারফেক্ট, বুলিশ অর্ডার ব্লক পারফেক্ট, বিয়ারিশ পারফেক্ট, একদম ড্রয়িং এবং অর্ডার ব্লক ফাইন্ডিং একদম পারফেক্ট, এখানে একটা পজিশন ছিল। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর। জহির রায়হান খুবই ভালো করছে, উনি অনেকগুলো প্র্যাকটিস করছে, তো ওনার কয়েকটা দেখেই আসলে বোঝা গেছে যে হ্যাঁ ওনার পাতিলে সব ভাত সিদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আর সবগুলো দেখলাম না, অনেক সুন্দর হয়েছে ওনারগুলো, শুভকামনা। তারপরে যদি দেখি বাপ্পানাথ, বাপ্পানাথের ক্ষেত্রে অর্ডার ব্লক, হ্যাঁ সিম্পল অর্ডার ব্লক, সুন্দর, হ্যাঁ পারফেক্ট, পারফেক্ট। এইটাতে গ্যামজাম আছে, এটা অর্ডার ব্লক কিন্তু ভ্যালিড নয়, কারণ এই যে 4 নাম্বার ক্যান্ডেল যেটা ভ্যালিডিটি দেয়, এটা ল্যান্সা একদম নিচে নেমে আসছে, এই জন্য এটা ভ্যালিড নয়। এটা 4 নাম্বার ক্যান্ডেল, এই অর্ডার ব্লকটাও ভ্যালিড নয়, অর্ডার ব্লক বাট ভ্যালিড নয়। মানে ভ্যালিড নয় হওয়ার কারণটা কি, যে অর্ডার ব্লক হয়েছে তাহলে ভ্যালিড নয় কেন? ভ্যালিড যদি না হয় তাহলে ওইটা মার্কেট যে কোনো মুহূর্তে ঘুরে আসার সম্ভাবনা থাকে। এটা পারফেক্ট, 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 এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই লাস্ট স্ক্রিনশটটা কার একটু দেখি, এটা হচ্ছে আচ্ছা ওনারই রেজাল্ট
ঠিক আছে, অন অ্যাভারেজ 50%, খারাপ না। এভাবে করতে করতে আস্তে আস্তে হবে। আচ্ছা, তারপর একটা দেখি কার মাইনুদ্দিন, অর্ডার ব্লক নেওয়ার জন্য লাস্ট সেলিং ক্যান্ডেলে লিকুইডিটি গ্রাফ করতে হবে নাকি গ্রাফ না করে নিতে হবে? না করলেও সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। 1 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক। তারপরে হচ্ছে ঠিক আছে, সাপ্লাই জোন অর্ডার ব্লক, সুন্দর। তারপরে এটাও সুন্দর, পারফেক্ট। আচ্ছা, আপনার আপনার অর্ডার ব্লক ফাইন্ডিংগুলো সুন্দর হচ্ছে, কিন্তু ট্রেডের রেজাল্ট দেখতেছি না খুব একটা ভালো। তো আপনার যেটা করতে হবে যে ওই মার্কেট ধরার ব্যবস্থাটা করতে হবে, যে কীভাবে মার্কেটটা সহজে আপনি গ্রিপ করতে পারেন সেই ব্যাপারটা। আচ্ছা, অর্ডার ব্লক পারফেক্ট, আজিজুল ইসলামের অর্ডার ব্লক পারফেক্ট পারফেক্ট, সুন্দর। এই আগেরটাতে এই ল্যান্সাটা উপরে ঢুকে গেছে, এইটা ইনভ্যালিড অর্ডার ব্লক, এটা ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ভুল, এটা এটা এই যে এটা ভিতরে চলে গেছে, এটা ঠিক আছে। এই অর্ডার ব্লকটা ভ্যালিড না, ইনভ্যালিড, এটা ভ্যালিড। আচ্ছা, দেখলাম না আর অনেকগুলো উনি করছে, তো উনি যেহেতু পারে কয়েকটা দেখেই বোঝা গেছে, তো সমস্যা নেই, উনি অনেক প্র্যাকটিস করছে এবং উনি একটা জব করে, জব করার পাশাপাশি যে এত কিছু করতে পারছে 3 দিনের মধ্যে, তো ওনার জন্য অবশ্যই শুভকামনা করতে হবে, কারণ উনি প্রচুর পরিশ্রমের একটা জব করে। ওনার সাথে পার্সোনালি আমার কথা হয়েছিল। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস রুটিন অনুসারে আজকে অর্ডার ব্লক ভালোভাবে, হ্যাঁ ঠিক আছে, আজকে আবারও বুঝাই দিব। পবিত্র রয়, পবিত্র রয়ের ক্ষেত্রে দেখি অর্ডার ব্লক, হ্যাঁ ঠিক আছে, ওইভাবে মার্ক করলে সুন্দর হবে। ঠিক আছে, আপনি যেহেতু ফোন থেকে করছেন, তো এটাকে ইয়ে করে নেবেন, ল্যান্ডস্কেপ করে নেবেন ফোনটা, তাহলে সুন্দর হবে। এটাও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার অর্ডার ব্লক ঠিক আছে, অর্ডার ব্লক ফাইন্ডিং ওকে, একদমই ঠিকঠাক আছে। তারপরে যদি অর্ডার ব্লক ডক আবির, আচ্ছা দেখি উনি ডকুমেন্ট করে পাঠাইছে, সেক্ষেত্রে ডকুমেন্টটা দেখার চেষ্টা করি। এক্সি ইউএসডি মার্কেটের অর্ডার ব্লক পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। এই অর্ডার ব্লকটার ক্ষেত্রে 4 নাম্বার ক্যান্ডেলের লেসটা উপরে ঢুকে গেছে, তাছাড়া ওকে আছে। অর্ডার ব্লক, অর্ডার ব্লক, অর্ডার ব্লক, সুন্দর সুন্দর, চরম হয়েছে। এইভাবে যদি অর্ডার ব্লক ফাইন্ডিং করেও, মানে উপরে যাদের দেখলাম অর্ডার ব্লকগুলো ফাইন্ডিং ঠিক আছে, অর্ডার ব্লক ফাইন্ডিং করেও যদি কেউ ট্রেড নেয়, তাহলে নিজেরা একটা থিঙ্ক করেন তো, যেখানে লস হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে। মনে করেন আপনার কাছে আর অন্য কোনো সেট আপে নেই, কোনো সেট আপ নেই আপনার কাছে, আপনার কাছে জাস্ট এই সেট আপটাই আছে, অর্ডার ব্লকটাই আছে, বা অর্ডার ব্লক ইন্ডিকেটারও নাই আপনার কাছে, আপনি অর্ডার ব্লকটা বোঝেন শুধু মার্কেটে, তারপর তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে? এটা হলো মেইন ফ্যাক্ট, যে মার্কেটে অ্যানালাইসিসটা বুঝলাম, অ্যানালাইসিসটা বোঝার পরে শুধু ট্রেডিংয়ের পয়েন্ট আমি বুঝবো, তাহলেই যথেষ্ট। ফরেক্স মার্কেটে হাজার হাজার কোনো কিছু শেখার দরকার নেই তো, অল্প কয়টা জিনিস। আচ্ছা, তারপরে অন এভারেজ, ওকে 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 ওকে, ঠিক আছে, হ্যাঁ সুন্দর রেজাল্ট, এভাবেই করতে হবে, খুবই সুন্দর। আর একবার ডেমো এবং রিয়েল অ্যাকাউন্ট ওপেন করা দেখাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব, সমস্যা নেই। এক্সনেস প্ল্যাটফর্মে ট্রেড ওপেন করা কাইন্ডলি আর একবার দেখাবো, ওকে ঠিক আছে দেখাবো। গত ক্লাসে ক্লাস ভিডিওস, আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছে গত ক্লাসে, তারপর সংক্ষেপে দেখাই দিব, সমস্যা নেই। ওকে, এমডি আশকারি, ওনার রেজাল্ট, হ্যাঁ মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর রেজাল্ট। একটা বিষয় জানতে হবে, সেটা হলো কম্পাউন্ডিং। অনেক জায়গায় দেখছি ছোটো ছোটো অ্যাকাউন্ট ধীরে ধীরে বড় করা যায় কম্পাউন্ডিংয়ের মাধ্যমে, ঠিক বুঝতে পারছি না কীভাবে ফরেক্স ট্রেডে কম্পাউন্ডিং কীভাবে বাস্তব প্রয়োগ করা যায়। ওকে ওকে ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি ওটা। তোফায়েল আহমেদের রেজাল্ট মাশাল্লাহ খুবই সুন্দর। আজিজুল ইসলামের রেজাল্ট, এটা তো বলতে হবে না, অনেক সুন্দর। আচ্ছা, তাহলে সরাসরি অলরেডি আমাদের 20 মিনিট চলে গেছে, এখন এই কথাগুলো বলি। সেটা হচ্ছে, সর্বপ্রথম বলতেছি হচ্ছে কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা। কম্পাউন্ডিং খুব ভালো একটা জিনিস, যে মানে কম্পাউন্ডিং খুব ভালো বলতে কেমন, বাঘের মতো সুন্দর, এত সুন্দর গর্জিয়াস একটা লুক, এবং তার সাথে তার যে গম্ভীর্যতাপূর্ণ আচরণ,
এই রকম প্রাণী আর একটা নাই বললেই চলে, কিন্তু বাঘ খুব ভয়ঙ্কর। যদি সেটা খাঁচার ভিতরে থাকে তাহলে আপনি সেফ, আর যদি সেটা সারা থাকে তাহলে আপনি এইরকমটা হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংয়ের ম্যাটারটা হচ্ছে এমন যে কম্পাউন্ডিংয়ের লোভটা দেখায় তারা যারা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সিগন্যাল প্রোভাইডার। ওরা কি করে, ওই আপনাকে যদি লস করাইতে পারে তাহলে কি হবে, তার প্রফিট হবে, সে টাকা ইনকাম হবে, এই জন্য তারা কম্পাউন্ডিংয়ের লোভটা দেখায়। তবে কম্পাউন্ডিং করা যায়, কম্পাউন্ডিং হচ্ছে অ্যাজ এ প্রো ট্রেডারের জন্য, আমাদের মতো যারা ছোটো ছোটো ট্রেডার বা নতুন শিখতেছি তাদের জন্য না। আর কম্পাউন্ডিংয়ের কাহিনীটা হচ্ছে এরকম যে, মনে করেন আমি একটা এক্সেল শিট বের করে নিই। কম্পাউন্ডিং প্রথমত তৈরি হয়েছে বাইনারি ট্রেডের জন্য, তারপরে এটা ফরেক্সও মানুষ ইউজ করে। তবে ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে ইউজ করতে হয়, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা সবার জন্যই প্রয়োজন হবে, এই জন্য এটা নিয়ে আগে কথা বলছি। যে মনে করেন যে আপনি মার্কেটে $100 নিয়ে আপনি শুরু করছেন মার্কেটে, এই $100 হচ্ছে আপনার ব্যালেন্স। আমি প্রথমত বাইনারির কথা বলছি, ঠিক আছে? বাইনারি ট্রেডে ঘটনাটা কি ঘটে, তো কি হয় ওইখানে, মনে করেন যে বাইনারি ট্রেডে আমরা সিলেক্ট করে নিই যে আমার কাছে $100 আছে, আমি ডেলি ট্রেড করব হচ্ছে 10টা, DAILY, ডেলি ট্রেড করব হচ্ছে 10টা। আর হচ্ছে তাহলে ডেলি আমি 10টা ট্রেড করলে প্রতিটা ট্রেডে পার ট্রেডে অ্যামাউন্ট হবে কত, পার ট্রেডে অ্যামাউন্ট হবে আমার পার ট্রেডে অ্যামাউন্ট হবে মনে করেন $10, ঠিক আছে? তাহলে 10.100 অর্থাৎ $100 আমার হলো বাজেট। এই হলো $100। তো এইটা হলো বাইনারির কাহিনী। তো বাইনারি তখন হিসাবটা কিভাবে শুরু হয়, যে ডেলি 10টা ট্রেড যদি করি আমরা 1 2 3 4 এইভাবে 10টা আমরা ওই বাইনারি ট্রেডের একটা প্ল্যান করা হয়, ওইটা দিয়েই ফরেক্সের উদাহরণটা দিচ্ছি। হ্যাঁ, 1 নম্বর ট্রেড $10, 2 নম্বর ট্রেড $10, এইভাবে 10টা ট্রেড, ঠিক আছে? তো এই যে 10.100 এটা হলো নাম্বার অফ ট্রেড, এটা হলো ট্রেড AMOUNT অ্যামাউন্ট, আর এইখানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, PL লিখলাম, হ্যাঁ, সংক্ষেপে প্রফিট অর লস। তো বাইনারি ট্রেডের যারা বাইনারি ট্রেড করে তারা প্রো ট্রেডার হোক আর যেটাই হোক না কেন, এই কম্পাউন্ডিংটাকে কীভাবে ইউজ করে, যে সে ডেলি 10টা করে ট্রেড করবে, পার ডলার মানে পার ট্রেড করবে $10 করে, এইভাবে সে মাসে 30 দিন ট্রেড করবে, ঠিক আছে? তো তার তাহলে সিস্টেমটা হয় এরকম যে 1 নম্বর ট্রেড করছে সে, মনে করেন লস, বাইনারি তো লস মানে পুরোটাই লস, তাই না? $10 পুরোটাই লস। 2 নম্বর ট্রেড করছে, মনে করেন সে 85% যদি প্রফিট হয় তো মনে করেন $8 প্রফিট হবে, তো $8 প্রফিট হয়েছে, 85 মানে 8.5 হয় আর কি, তো $8 ধরলাম। একটা সে প্রফিট করছে, তারপরে কি হয়েছে, পরে আবার একটা প্রফিট করছে, পুনরায় আবার একটা লস করছে, ঠিক আছে? তো পুনরায় কি হয়েছে, যে পুনরায় সে আবার একটা প্রফিট করছে, লসটা মাইনাস দিয়ে দিই, তারপরে আবার একটা প্রফিট করছে, তারপরে মনে করেন আবার একটা প্রফিট করছে, তারপরে আবার একটা লস করছে, তারপরে মনে করেন আবার একটা লস করছে, ঠিক আছে? তারপরে মনে করেন সে আবার একটা প্রফিট করছে। এখন তাহলে দিন শেষে তার অন অ্যাভারেজ এখানে কত দাঁড়াবে, অন অ্যাভারেজ এখানে তার অ্যামাউন্ট দাঁড়াবে এই 1 2 3 4 5 6, এই 6টা যদি সে প্রফিট করে, এই 6টা প্রফিটের কারণে তার টোটাল প্রফিট দাঁড়াবে, প্রফিটের টাকা হবে $48। এই টোটাল $48 হচ্ছে সে প্রফিট করলো। আর লস হলো 1 2 3 4, এই $40 সে টোটাল লস করলো। তাহলে সে অন অ্যাভারেজ প্রফিট থাকলো, অ্যাভারেজ প্রফিটে থাকলো সে হলো $8, সে $40 লস করছে আর টোটাল প্রফিট করছে $48, সে হচ্ছে এই লসে থাকলো, এই প্রফিটে থাকলো $8। সে এখানে ইনভেস্টমেন্ট ছিল তার কিন্তু $100, সে রিস্ক নিতে কি পরিমাণ, হিউজ রিস্ক নিছে। এটা হলো কি নর্মাল ট্রেডার যারা তাদের থিঙ্কিংটা হয় এইভাবে, তারা ঠিক হিসেবটা এইভাবে করে। এইবার হলো যারা কম্পাউন্ডিং করে তারা কি করে, কম্পাউন্ডিংয়ের যারা তারা সুন্দর করে সিস্টেমটা এইভাবে সাজায়, যে সে কি করছে, প্রথমটা যখন সে লস করে, সে প্রত্যেকটা ট্রেড তার কি হয় $10 করে বাজেট থাকে, কিন্তু সে প্রথমটা যখন $10 লস করে, সে দ্বিতীয় ট্রেডে এসে কি করে $20 ট্রেড করে। তো $20 ট্রেড করার পরে তার টার্গেট থাকে যে পরেরটা আমার প্রফিট হবে, এবং প্রফিট হলে 8 2 16 $আমার প্রফিট হবে। তারপরে
তারপরের ট্রেডটা যদি সে করে তখন সে পরের ট্রেডটা কত করবে, আবার $10 দিয়ে করবে, অর্থাৎ এটা কিন্তু $20 হবে তখন ট্রেড অ্যামাউন্টটা। $16 সে প্রফিট করলো, তারপরে সে পরের ট্রেডটা আবার $10 করবে। যদি তার প্রফিট হয় তো $8 হবে, পরের ট্রেডটা সে আবার $10 করবে। যদি তার লস হয়ে যায়, মনে করেন -10 লস হয়ে গেছে, তাহলে সে তার পরের ট্রেডটা আর $10 করে না, সে কি করে, এটা $20 করে সে চিন্তা ভাবনা করে যে আমার এটাতে যদি প্রফিট হয় তাহলে যেন $16 প্রফিট হয়, অর্থাৎ আমি পূর্বের এই ডলারে যেটা লস করেছি সেটা যেন কাভার হয়ে আমার $6 প্রফিট থাকে, তার টার্গেটটা থাকে এরকম। ঠিক আছে, তারপরে ট্রেড সে কী করবে, যে $10 দিয়েই করবে। মনে করেন $8 প্রফিট করলো, $8 প্রফিট করলো, এবার মনে করেন সে $10 দিয়ে ট্রেড করছে, করার পরে তার এটা লস হয়ে গেছে -$10। এবার সে পুনরায় আবার $10 দিয়ে ট্রেড করছে। এইবার কিন্তু সে 10 দিয়ে করবে না, এবার সে কম্পাউন্ডিং করবে, $20 করবে। তো $20 করলে এইবার সে কী হবে, এবার যখন সে $20 দিয়ে করবে, এইবার মনে করেন যে সাপোজ ঝড়ে বক পরে দুইবার না হয় তার প্রফিট হয়েছে, এবার যদি তার আল্লাহর রহমতে লস হয়ে যায় তোমার আবার $20 তার লস হয়ে যাবে। এখন কথা হলো এ যাবত সে ইনভেস্ট করে ফেলছে কত, এখানে অলরেডি সে কিন্তু $120 ইনভেস্ট করে ফেলছে, অর্থাৎ সে 10টা ট্রেড কিন্তু করতে পারেনি, 9টা ট্রেডের মধ্যে অলরেডি সে $120 ইনভেস্ট করে ফেলছে, যেখানে তার টার্গেট ছিল $100 আজকের ইনভেস্টমেন্ট। তো 10টা ট্রেড করা, সেখানে সে 9টা ট্রেডের মধ্যে অলরেডি $120 ইনভেস্ট করে ফেলছে। এবার সে প্রফিটে আছে নাকি লসে আছে এটা আমরা দেখব। তো এই যে 16, এটা এই কয়টা মিলে তার প্রফিট হয়েছে কত, $56। আর লস করছে সে 10, 20, 30, 40, $50। ঠিক আছে, $50 সে হয়েছে লস করছে। তো এই $50 যদি সে লস করে তাহলে সে কী করলো, এই 56 - 50, $6 সে প্রফিট করলো। এখন কথা হলো সে এই যে মাল্টিপ্লাইটা করলো, এই একজন নর্মাল ট্রেডার সে নির্দ্বিধায় যখন সে $10 দিয়ে ট্রেড করছে, $10 লস হয়েছে, $10 দিয়ে প্রফিট করছে, $8 প্রফিট করছে, তখন কিন্তু সে ঠান্ডা মস্তিষ্কের ছিল। আর এ যখন কম্পাউন্ডিং সিস্টেমে গেছে তখন তার যেটা হয়েছে যে এ কিন্তু একটা মানসিক প্রেশারে ছিল, এই মানসিক প্রেশারটা নিয়েও সে কী করছে, যে সে $6 প্রফিট করছে আর এই কিন্তু $8 প্রফিট করছে। এইবার এটা হলো কি ট্রেডে কম্পাউন্ড, ঠিক আছে, ট্রেডে কম্পাউন্ডিং। এইবার হলো সে ব্যালেন্সে কম্পাউন্ডিং কিভাবে করে, ব্যালেন্সের কম্পাউন্ডিংটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা কথা বলি। ব্যালেন্সের বাইনারির ক্ষেত্রে বলছি, ফরেক্সে এখনও যায়নি। বাইনারির ক্ষেত্রে সে ব্যালেন্সে কম্পাউন্ডিংটা ঠিক এভাবে করে যে তার কাছে $100 ব্যালেন্স ছিল, সে আজকে $6 প্রফিট করছে অন অ্যাভারেজ লস দেওয়ার পরে, তাহলে তার এখন বর্তমান কত হয়েছে, $106। তাহলে সে পরের দিনই ট্রেড যখন করবে তখন সে ট্রেডগুলো কীভাবে করবে, এই $106কে সে 10 ভাগে ভাগ করবে, 106 ভাগ হইল 10, তাহলে সে পার ট্রেড করবে $1.60 করে, সরি $10.60 করে সে পার ট্রেড করবে। ঠিক আছে, এখন মনে করেন এইভাবে যে করে যায়, মনে করেন আজকে তার $20 প্রফিট হয়েছে, তাহলে পরের দিন তার ব্যালেন্স কত দাঁড়াবে, যে 106 প্লাস এই যে $20। তো $20 যখন হলো তখন তার 126 যখন আছে তখন সে পার ট্রেড করবে ভাগ 10, তখন সে ভাগ দিলাম না গুণ দিছি, তখন সে $108 করে ট্রেড করবে। ঠিক আছে, এখন মনে করেন $108 করে ট্রেড করে, ওই দিন তার মনে করে আরও $100 প্রফিট হয়েছে, তাহলে তার অ্যাকাউন্ট ব্যালেন্স 208। সে 208 যদি হয় তার অ্যাকাউন্ট ব্যালেন্স, 208 ভাগ হলো সে 10টা ট্রেড করবে, তখন সে প্রতিদিন ট্রেড করবে 20টা করে। এইভাবে সে কী করে, তার মানিটাকে কম্পাউন্ডিং করে বড় করে, কিন্তু তার একটা টার্গেট থাকে যে সে প্রতিদিন 10টা ট্রেডই করবে। ঠিক আছে, এইটা হলো কি ডে কম্পাউন্ডিং। আর একটা কম্পাউন্ডিং করে কিছু ধরনের পিপল আছে, তারা কি করে, যে কোনো চিন্তাভাবনা নাই, তার কথা হচ্ছে যে আমি $10 দিয়ে ট্রেড করছি, $10 আমি লস করছি, $10 দিয়ে ট্রেড করছি, $10 আমি লস করছি। লস করার পরে আমার ব্যালেন্স ছিল হচ্ছে 100 মাইনাস $10 যখন আমার চলে গেছে তখন আমার ব্যালেন্স হয়ে গেছে 90। তো 90 যখন তার থাকে তখন সে কি করে, পার্সেন্টেজ কমায় ফেলে, তখন সে $10 দিয়ে ট্রেড করে না, তখন সে কি করবে, যে আমি এখন $8 দিয়ে ট্রেড করব। $8 দিয়ে যখন সে ট্রেড করে যদি প্রফিট করে, তাও দেখা গেল যে $6 সামথিং প্রফিট করবে, তো তখন তার ব্যালেন্স কত হয়ে গেল, 96। তখন সে পুনরায় আবার $10 দিয়ে ট্রেড করবে, দিয়ে $8 প্রফিট করবে, তাহলে তার ব্যালেন্স এখন হয়ে গেল 108। যখন তার ব্যালেন্স হয়ে যাবে তখন দেখা যাবে যে সে কী করবে, যে এবার আমি তখন আমি $11 বা $12 করে করবো, একটা পার্সেন্টেজ আকারে $12 করে, মনে করেন সে $10 লস করে ফেলছে। তো যখন এই 108 থেকে সে লস করে ফেলছে তখন কি করবে, তখন আবার সে অ্যামাউন্ট কমে ফেলবে, তখন আবার $10 করে ট্রেড করবে।
এইবার মনে করেন সে পরপর 3টা ট্রেডে মনে করেন সে সুন্দর প্রফিট করে ফেলছে $324, অর্থাৎ 108 আর এখানে হলো 24, তো মনে করেন যে $130 হয়ে গেছে তার। তখন কিন্তু সে এই ঘটনাটাকে আবার চেঞ্জ করে ফেলবে, সাথে সাথেই সে কী করা শুরু করবে, $15 ট্রেড করবে। তাদের থিঙ্কিংটা থাকে কি ইনস্ট্যান্ট প্রফিট। তো এই থিঙ্কিং, লাস্টের এই থিঙ্কিং যারা করে তারা অলমোস্ট সারা বিশ্বে লুজার, কারণ এটা কাইন্ড অফ গ্যাম্বলিং, কাইন্ড অফ জুয়া। সে নিজের লাইফ নিয়ে, সে নিজের মানি নিয়ে সে গ্যাম্বলিং করতেছে, আর অন্য কোনো কিছুই না। এটা কোনো লজিক না, কোনো ফর্মুলা না, বাট এরকম পিপল অনেকগুলো আছে, এটা করা ঠিক না। সেকেন্ড হচ্ছে এই যে ডে কম্পাউন্ডিং, যে আমার গতকালকে যা ব্যালেন্স ছিল আজকে তার বেশি ব্যালেন্স, এটা দিয়ে ডে কম্পাউন্ডিং করা যায়, এটা কম্পাউন্ডিং ফর্মুলা। আবার যেটা হচ্ছে যে পার ট্রেডে কম্পাউন্ডিং, এটা করা ঠিক না, ওটাও হলো গাম্বলিং। তাহলে আমরা বুঝে গেলাম যে এই ধরনের সিস্টেমে না যে আমাদের ডে ট্রেডিংয়ে এটা করা যাবে। এবার যদি আমরা খেয়াল করি যে ফরেক্সের ক্ষেত্রে কি করব, তো ফরেক্সের ক্ষেত্রে তো আর এরকম ধরা বাঁধা নিয়ম নাই। ফরেক্সের ক্ষেত্রে মনে করেন যে আমার ব্যালেন্স যদি এরকম থাকে $100, তাহলে আমাকে এখানে থিঙ্ক করে নিতে হয় সর্বপ্রথম 3টা জিনিস। একটা হচ্ছে, আমরা এটা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, তারপরও সংক্ষেপে বলে দিচ্ছি, এই সামারাইজটা সবার জানা খুব জরুরি দরকার। ফরেক্স ট্রেডের ক্ষেত্রে বাইনারি হিসাব আলাদা, ওটা বাদ দিয়ে দিলাম আমরা। ফরেক্সের ক্ষেত্রে মেইন কাহিনিটা হলো এখানে সর্বপ্রথম এক্সপেরিয়েন্স লেভেল, তারপরে হচ্ছে অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্টের ক্ষমতা কেমন। এক্সপিরিয়েন্সের ক্ষমতা মনে করেন আপনার 60%, তারপরে আপনার অ্যামাউন্টের ক্ষমতা মনে করেন আপনার 50%। এবার হচ্ছে কি আপনার সেটআপ বা স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি কী পরিমাণ কাজ করে, আপনার স্ট্র্যাটেজি কত পার্সেন্ট কাজ করে। মনে করেন যে আপনার স্ট্র্যাটেজি 60% কাজ করে। যদি ঘটনাটা এরকম হয় অন অ্যাভারেজ, তাহলে আপনার ব্যালেন্স মনে করেন $100, এক্সপিরিয়েন্স আছে 60% আপনার, মানে মার্কেটে মোটামুটি আপনি জানেন। হ্যাঁ, আপনার যে অ্যামাউন্ট আছে, তো দেখা গেল যে একজন ফরেক্স ট্রেডার অন অ্যাভারেজ অ্যামাউন্ট যদি একদম ছোটো ট্রেডারের থাকে তো দেখা যায় $100 থাকে, তো সেখানে যদি আপনার $50 থাকে কোনো সমস্যা নেই। এবং স্ট্র্যাটেজি যদি আপনার 60% ওয়ার্কেবল হয়, তাহলে আপনার জন্য কম্পাউন্ডিং, মানে পার ট্রেডে কম্পাউন্ডিং করা যাবে না, ডে ট্রেডে কম্পাউন্ডিং করা যাবে। কিন্তু আপনার স্ট্র্যাটেজি যদি 80% ওয়ার্কেবল হয়, আপনার এক্সপিরিয়েন্স যদি 80% হয়, আপনার ব্যালেন্স যাই হোক না কেন, আপনি পার ট্রেডে কম্পাউন্ডিং করতে পারবেন। তাহলে এবার হলো যে এই পার ট্রেডে কম্পাউন্ডিং, আর একটা হলো যে আপনার এই ডে কম্পাউন্ডিং। এইটার মধ্যে আবার কাহিনী হলো কি ট্রেডের পজিশনের ক্ষেত্রে যদি আমরা এখন কথা বলি, তো মনে করেন যে এখানে একজনে অনেক সুন্দর করে ড্রয়িং করছিল, ওইটাতে যাই। আর সাপোজ এইটাই দেখি, মনে করেন যে এই একটা মার্কেট, আমরা যদিও ওই গভীরে এখন পর্যন্ত যাইনি আলোচনায়, তারপরও প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি যে এই মার্কেটটাতে যখন কিনা মার্কেট ফুললি একটা ডাউন ট্রেন্ডে, এর পরের স্ক্রিনশটটা কেমন, আচ্ছা এইটাতে দেখি, যে মার্কেট ফুললি একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ফুললি ডাউন ট্রেন্ডে মার্কেট, এবং ইতিমধ্যে এখানে অর্ডার ব্লক হয়ে গেছে। তার মানে এইখানকার যে আপনার স্ট্র্যাটেজি, এটা কত পার্সেন্ট ওয়ার্কেবল। এইখানে যে অর্ডার ব্লকটা হয়েছে, এই অর্ডার ব্লকটা কত পার্সেন্ট ওয়ার্কেবল। এই অর্ডার ব্লকটা যদি আমরা অ্যাজ এ নর্মাল সেন্স থেকে থিঙ্ক করি 80% ওয়ার্কেবল। তো যদি এটা 80% ওয়ার্কেবল হয়, তাহলে আমরা কিন্তু নির্দ্বিধায় এখানে কি করতে পারবো, আগের ট্রেডগুলো যদি আমরা লট 0.01-এ করে থাকি, 0.2-তে করে থাকি, এইখানে আমরা ডাইরেক্ট লট 0.5 বা 6 বা 7-এও করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা মাস্ট বি ওয়ার্কেবল। কিন্তু এইখানকার যে পজিশনটা বুলিশ অর্ডার ব্লক হয়েছে, এখানে অর্ডার ব্লক একটা হয়েছে, কিন্তু আমরা নট শিওর যে মার্কেট এখান থেকে আসলে ব্যাক করবে নাকি করবে না, মার্কেট আরও ডাউনে যাবে নাকি এখান থেকে ফুললি ব্যাক করবে। এইটা কিন্তু অর্ডার ব্লক হলেও এই অর্ডার ব্লকটাকে আমরা বলবো 50-50 চান্স। 50-50 চান্স যখন হবে, তখন আপনার এখানে ডাবল অ্যামাউন্ট নিয়ে অথবা কম্পাউন্ডিং করাও যাবে না, এবং লট বড়ও নেওয়া যাবে না, ছোটো লট নিয়ে ট্রেড নিতে হবে, যাতে লস যদি হয় তো ছোটো হোক, প্রফিট হলেও সামান্য হোক। এরপরে যখন মার্কেট কি হয়ে গেছে, যে দুইটা স্টেপ পাড়ি দিয়ে মার্কেট যখন পুনরায় ব্যাক করা শুরু করছে, এইখানকার যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটাতে যখন আমরা ট্রেড নেব, এটা কিন্তু 60% ওয়ার্কেবল হবে।
কারণ অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট করা শুরু করছে, এখানে একটা অর্ডার ব্লক ক্রস করে গেছে, তারপরে দ্বিতীয় অর্ডার ব্লক এটা, তার মানে এইটাতে কিন্তু ভালো কাজ করবে। এবার এইখানে কিন্তু ছোট্ট আর একটা অর্ডার ব্লক আছে, এই যে এখানে এই অর্ডার ব্লকটা আবার 100% ওয়ার্কেবল হবে। কেন 100% ওয়ার্কেবল হবে? তার কারণটা হচ্ছে মার্কেট অলওয়েজ জিগজ্যাগ হয়, মার্কেট অলওয়েজ জিগজ্যাগ হয়, এবং মার্কেট যখন উপরের দিকে একটা ইয়ে নেওয়ার চেষ্টা করে, ফোর্স নেওয়ার চেষ্টা করে, তার আগে একবার উপরে উঠে একটু নেমে আসে, তারপরে উপরে যায়। যেমন মনে করুন মার্কেট একটা ফুল ফোর্সের নিচে আসবে, এই জন্য দেখেন মার্কেট কিন্তু এখান থেকে এই যে নিচে একটু নেমে আসছে, নেমে আসার পরে উপরে গেছে, তারপরে এখান থেকে এর সরাসরি কিন্তু নেমে আসেনি। আবার এখান থেকে যখন মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার সময় দেখেন এরকম করে উপরে গেছে, যাই এখানে এখানে একটু ফোর্স নিয়ে আবার নেমে আসছে, আসার পর উপরে গেছে। এখন আমি এইটাকে কেন 60% বললাম আর এইটাকে কেন 100% বললাম? কিছু বলবে মা? তুমি রাইস খাচ্ছ? আচ্ছা তুমি খাও, আমি মিটিং ফিনিশ করে এসে খাবো। ওকে, হ্যাঁ ওই টেবিলে আছে। আচ্ছা সরি, তো যেটা হলো যে এইটাকে কেন আমি 50% বললাম আর এইটাকে কেন, এটাকে 60% বলছি, যে এই অর্ডার ব্লকটা 60% ওয়ার্কেবল আর এইটা 100% ওয়ার্কেবল। তার পেছনে কারণ হচ্ছে এই যে এটা দেখেন মার্কেট নিচে নেমে একটু উপরে উঠে তারপরে ফোর্স করে, ঠিক আছে, এটা 100% ওয়ার্ক করে। অর্থাৎ একটু উপরে যায়, যখন সে ফল করে তখন মার্কেটটা পড়ে যায়। আবার সেম উপরে ওঠার সময়ও মার্কেট একটু উপরে উঠছে, ওঠার পরে একটু ফল করে, করার পরে যদি অর্ডার ব্লক হয় তাহলে এটা মাস্ট ওয়ার্কেবল হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার বোঝার চেষ্টা করি যে আমরা যদি এইখানে এই অর্ডার ব্লকটা ধরে ট্রেড করতাম তাহলে কি হইতো, স্টপ লস থাকতো আমাদের কোন জায়গায়, এইখানে স্টপ লসে এসে আমাদের ট্রেডটা কেটে যাইতো, আমাদের লস হয়ে কেটে যাইতো, কিন্তু মার্কেট ঠিকই কিন্তু উপরে গেছে। আবার যদি আমরা এইখানে খেয়াল করি যে এইখানে যে অর্ডার ব্লক আছে, এইখানে যেহেতু মার্কেট আগে নিচে নেমে একটু উপরে উঠে তারপরে ফল করছে, তা আমরা যদি এইখানে ট্রেড করতাম তাহলে কিন্তু এটা ঠিকই প্রফিট হতো। তাহলে এই জন্য এটাকে বলছি যে এটার পাওয়ার বেশি, এটার সম্ভাবনা কম, এটা আবার 60%, এটা আবার 100%, কারণ মার্কেট এইখান থেকে ফল করার পরে পুনরায় ব্যাক করছে। এইবার কথা হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লক সংগঠিত হয়েছে এইখানে, আসলে অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলোতে এখনই আমাদের ঢোকা ঠিক না, কারণ হচ্ছে আগে অর্ডার ব্লক ফাইন্ডিং করা, তারপরে মার্কেটের জিগজ্যাগ ফাইন্ডিং করা, সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর, মার্কেটের হায়ার হাই হায়ার লো, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এই জিনিসগুলো জানার পরে যদি আমরা এই আলোচনাটাতে আসতাম তাহলে সবাই বুঝতে পারতো খুব ভালোভাবে। বাট কোশ্চেনটা যেহেতু উঠে আসছে এই জন্য আলোচনা করতে যে এটাতে ঢুকে গেলাম, তো শেষ করেই যাই আলোচনাটা, পরবর্তীতে আপনারা মিলাই নিন। আর 2 নম্বর হলো সিলেবাস অনুসারে গেলে সবার জন্য সুবিধা হয়, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তারা হয়তো বা ভালো বুঝতেছে, যারা নিউ তাদের ক্ষেত্রে বুঝতে খুবই কষ্ট হচ্ছে। সো আমরা পরবর্তী ক্লাসগুলো সিলেবাস অনুসারেই যাব, ডোন্ট ওয়ারি। তো যেটা হলো কি যে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লক সংগঠিত হয়েছে এইখানে, আর তার পরবর্তীতে মার্কেট নিচে আসছে, আসার পরে এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, তারপরে মার্কেট ক্লোজ করে গেছে। যদি আমরা দেখা যেত যে এই অর্ডার ব্লকে এখানে ট্রেড করতাম তাহলে আমাদের লস হইতো, এই যে স্টপ লস চলে আসতো। যদি আমরা এইখানে ট্রেড করি তাহলে লস হবে না, ডাইরেক্ট মার্কেট উঠে যাবে। আবার আমরা যদি এই অর্ডার ব্লকটা দেখার পরে একটু ওয়েট করি, ওয়েট করার পরে যদি এই অর্ডার ব্লককে ক্লোজ ওভার করার পরে এইখানে ট্রেড করি তাহলে এটা আবার আরও শিওর শট হয়। যদি উদাহরণস্বরূপ দেখি, এগুলো স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিব, বাট সিলেবাস অনুসারে যাইতে হবে। আসলে সিলেবাস অনুসারে না গেলে সবাই একটু এলোমেলো হয়ে যাবে। যারা অ্যাডভান্স লেভেলে মোটামুটি বুঝেন তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এগুলো স্ট্র্যাটেজিতে আমরা যাব পরবর্তীতে, জাস্ট ওয়েট। একটু ঝড়ো বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলে আবার কারেন্ট চলে যাবে, এটা আর এক ভেজাল। এই যে দেখেন, খেয়াল করেন অর্ডার ব্লকটা কিন্তু সংগঠিত হয়েছে এইখানে, অর্ডার ব্লক এখানে সংগঠিত হয়েছে, কিন্তু ট্রেড পজিশন কিন্তু এখানে বলা হয়নি। বলা হয়েছে এখানে অর্ডার ব্লক ঠিক হয়েছে, এখানে গ্যাপ হয়েছে, মার্কেট একটু উপরে গেছে, উপরে যাওয়ার পরে ঘুরে ফিরে আবার যখন সে ব্যাক করে আসছে তারপরে বলা হয়েছে যে এখানে তুমি বাই নাও, মার্কেট এখান থেকে মুভ করবে। এই যে অর্ডার ব্লক সংগঠিত হয়েছে এইখানে, মার্কেট এখান থেকে আসছে, এসে ব্যাক করে আবার 15 অর্ডার ব্লকের কাছে আসছে, এসে যখন এইখান থেকে রিভার্স করছে তখন বলা হয়েছে যে এখানে তুমি সেল নাও। তাহলে কোথায় যাবে মার্কেট? ডিরেক্ট এখানে চলে যাবে। এই যে
অর্ডার ব্লক সংগঠিত হয়েছে এখানে, মার্কেট এখান থেকে পূর্বের লেভেল এই যে এই লেভেল পর্যন্ত আসছে, আসার পরে মার্কেট এখান থেকে ব্যাক করছে। যখন এখান থেকে ব্যাক করে এই জায়গা থেকে আবার রিভার্স করবে, এখানে এন্ট্রি হবে, টেক প্রফিট হবে এই যে পূর্বের লেভেল একদম। যারা স্ক্যাল্পার ট্রেডার তারা নিবে এই যে প্রথম অংশটুকুতে ট্রেড, যারা স্ক্যাল্পার তারা কি করবে এইখানে এন্ট্রি নিবে, টেক প্রফিট নিবে এইখানে। যারা আরেকটু বড় ট্রেডার সুইং ট্রেডার তারা প্রফিট নিবে এইখানে, নিয়ে বের হয়ে যাবে। যারা ডে ট্রেডার ওরা একবারে এইখানে প্রফিট নেবে। আর যারা হলো পজিশন ট্রেডার বড় অ্যামাউন্টের মালিক তারা আরও নিচে প্রফিট নেবে। ঠিক আছে, তো যাই হোক এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। আজকে তো এই আলোচনা করতেই মনে হয় ক্লাসের টাইম শেষ করে ফেললাম। দেখি কয় মিনিট আছে, আছে এখনও 18 মিনিট। আচ্ছা সমস্যা নেই, আমরা অন্যদের কোশ্চেনগুলো একটু দেখি। তো আমরা যেটা দেখলাম যে কম্পাউন্ডিং নিয়ে আমরা মূলত আলোচনাটা করতেছিলাম, যে কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তো এখানে এক্সপিরিয়েন্স, অ্যামাউন্ট আর এটা হলো পজিশনের উপরে বেস করে। এক্সপিরিয়েন্স থাকবে, অ্যামাউন্ট থাকবে, স্ট্র্যাটেজির পার্সেন্টেজ, যে আমার স্ট্র্যাটেজিটা কত পার্সেন্ট কাজ করবে, অর্থাৎ যেইখানে আমি ট্রেড করব ওই পজিশনটাতে, যেটা দেখাইলাম যে এই পজিশনটাতে কোন পজিশনটা আমার জন্য পারফেক্ট। এই পজিশনটা আমার জন্য পারফেক্ট ছিল, এই পজিশনটা আমার জন্য 50% চান্স ছিল, এটা 60%, বাট এইখানে যে একটা অর্ডার ব্লক আছে এটা আমার জন্য 100% চান্স ছিল। ঠিক আছে, তাহলে ওই ধরনের চান্স বুঝে সেইখানে আমরা ডাবল অ্যামাউন্ট দিয়ে কম্পাউন্ডিং করতে পারবো। এবার হলো ডে কম্পাউন্ডিংয়ের ম্যাটারটা, যে আজকে আমার কাছে $100 আছে, আমি আজকে সারাদিনে জয়টাই ট্রেড করি না কেন, ফরেক্স ট্রেডের তো আর অ্যামাউন্ট ধরে ট্রেড হয় না, পজিশন ধরে ট্রেড হয়, স্ট্র্যাটেজি ধরে ট্রেড হয়। তো দেখা গেল যে আজকে আমি $50 প্রফিট করছি, আমার $150 অ্যামাউন্ট হয়ে গেছে, তো আমার জন্য $150 হয়েছে। তো পরের দিন আমি এই 150 থেকেই আমি আমার লট বাড়াবো। ফরেক্স ট্রেডের ক্ষেত্রে তো কম্পাউন্ডিং মানে হচ্ছে লট বাড়ানো, তো আমি তখন আমার লট বাড়াবো, কোনো সমস্যা নেই। তবে লট বাড়ানোর ক্ষেত্রে যেটা হলো মানি ম্যানেজমেন্ট ফর্মুলা এখানে ইউজ করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফর্মুলা হচ্ছে $50 থেকে $100 অ্যামাউন্ট, যাদের 50 থেকে 100 তারা লট ইউজ করবে 0.01, যাদের 100 থেকে $200 তারা লট ইউজ করবে 0.02, যাদের 200 থেকে $500 তারা লট ইউজ করবে 0.03 থেকে 4, যাদের 500 থেকে $600 তারা ইউজ করবে 0.04 থেকে 0.05, আর যাদের $1000 তারা 0.05 থেকে স্ট্র্যাটেজি অনুসারে 1 লট ইউজ করতে পারে। ঠিক আছে, তাহলে যেটা হবে আপনার অ্যাকাউন্ট খালি হবে না, আপনার কারেন্ট চলে গেছে, ইউপিএস দিয়ে হয়তো বা কিছুক্ষণ চলবে, তো যতক্ষণ চলে আমরা ক্লাস কন্টিনিউ করি, তারপরে কেটে গেলে বুঝে নেবেন যে আমার ইউপিএসে চার্জ শেষ হয়ে গেছে। ওকে, তো আমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করি, দেখি ইউপিএস কতক্ষণ চলে। তো মজার ব্যাপার যেটা হচ্ছে দেখছেন এখানে গুগল দেখাইতেছে যে লাইটিং নিয়ার বাই, বাট আমার এখানে যে বৃষ্টি চলে আসছে। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এখন আবার হাজি দেখাচ্ছে। আচ্ছা গুগলের ম্যাটার। তো যাই হোক এখন যেটা হলো যে মেইন কথা, যে কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে আমরা কম্পাউন্ডিং করবো ঠিক এইটা অনুসারে। আমার ব্যালেন্স যদি $100 থাকে, $100 থেকে 200 হয়, তাহলে আমি লট 2তে যাইতে পারি, কিন্তু আমার ব্যালেন্স $100ই আছে, কিন্তু আমার স্ট্র্যাটেজি যেটা আসছে সেটা একদম 100% শিওর শট, তাহলে আমি এখানে 0.03ও নিয়ে নিতে পারি, নো ইস্যু, যদি আমি কনফিডেন্ট হই। মনে করেন যে আমার এখানে $1000 আছে, তো আমার নেওয়া উচিত হচ্ছে যে 0.05-এ অথবা 0.1-এ। তো এই 1-এ আমি নিতে পারি, কিন্তু আমার যে স্ট্র্যাটেজি আসছে, যে পজিশন আসছে, এই পজিশনে আমি 100% শিওর, তাহলে আমি কোনো সমস্যা নেই, এখানে আমার লট বাড়ায় আমি কম্পাউন্ডিং করতে পারবো। এইটা হলো লট বাড়ায় কম্পাউন্ডিং করা। আর 2 নম্বর হচ্ছে ডে, আজকে আমি $150 আছে, কালকে আমার অ্যামাউন্ট $200 হয়েছে, আপনি তখন লট বাড়ান। আবার 200 থেকে আপনার $300 হয়েছে, আপনি আপনার লট বাড়ান, এইভাবে লট বাড়ায় যাইতে হবে। বাট বাইনারির মতো কম্পাউন্ডিং করা যাবে না, করতে গেলে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট ফর্মুলার বাইরে চলে গেলেন। আর ডিসিপ্লিনের বাইরে কোনো ফর্মুলা নাই, কোনো কিছু নেই। তো এটা গেল। আর একটা কি কোশ্চেন ছিল, কম্পাউন্ডিংয়ের ম্যাটার গেল। হ্যাঁ, অর্ডার ব্লক আর সাপ্লাই বা ডিমান্ড জোন একই জায়গায় ঘটে, বাট দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। অর্ডার ব্লক
অর্ডার ব্লক হচ্ছে যে ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে বাই অর সেল হয়েছে। বুলিশ অর্ডার ব্লক হলো বাই আর বিয়ারি অর্ডার ব্লক হলো সেল। বাই অর সেল হয়েছে, বাট ওইটা সাপ্লাই বা ডিমান্ড নয়। সাপ্লাই বা ডিমান্ড ওখানে অর্ডার ব্লক না হলেও হইতে পারে, সাপ্লাই বা ডিমান্ড অর্ডার ব্লক পজিশন না হলেও হইতে পারে, বাট অর্ডার ব্লক পজিশন যেখানে হয় সেখানে সাপ্লাই বা ডিমান্ড জোন হয়। জিনিয়া পোর্ট্রেটটা নিয়ে, আচ্ছা। বৈশাখী আজকে কত তারিখ জানি, কিন্তু বৈশাখের ঝড় মনে হয় আজকে আমাদের এলাকায় প্রথম হবে। আচ্ছা, এই যে আমাদের জিন্নি আপু যে ট্রেডগুলো করছে খুবই সুন্দর করছে, উনি ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে নিয়ে প্রফিট করছে, কিন্তু ওনার এই যে $2 একটা লসের কারণে অন অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 13 সেন্ট প্রফিট দেখাচ্ছে। এখন উনি কিন্তু কষ্ট করছে, মানসিক চাপে ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ট্রেড করার সময়, কিন্তু অন অ্যাভারেজ এখানে যদি এই $2 লস না থাকতো তাহলে হয়তো বা ওনার প্রফিটটা $2 হইতো। তাহলে এই ধরনের বিপদগুলো সবারই ঘটবে, উনি প্র্যাকটিক্যালি করছে, ওনার ওইখানে বোঝা যাচ্ছে। আর এই বিপদে সবাই পড়বেন, এই বিপদে সবাই পড়ার জন্যই যেটা হচ্ছে এখান থেকে সর্বপ্রথম জিনিসটাই হচ্ছে পজিশন চেনা। ওই যে বললাম যে যে ট্রেডটা আমি নিচ্ছি এই ট্রেডের পজিশনটা কেমন, পজিশনটা অনুসারে ট্রেড ক্লোজ করা এবং ওপেন করা। ওই সময় ডিসিশন নিতে এই এই হেজিটেশনটাতে মাঝে মধ্যে আমিও পড়তাম, রিসেন্ট ওইটা আমার কন্ট্রোল হয়ে গেছে, যে মনে হইতো যে এই ট্রেডটা ক্লোজ করবো নাকি ধরে রাখবো, আর কিছুক্ষণ ক্লোজ করবো নাকি ধরে রাখবো। তো দেখা যায় যে যেমন উনি এই ট্রেডটা $2 যখন লস হয়েছে, পরের ট্রেডটা কিন্তু 25 সেন্ট নিয়ে ওনার মনে একটা ভয় সৃষ্টি হয়েছে ওই সময়, যে 25 সেন্ট প্রফিট হয়েছে কেটে দিই, যদি আবার লস হয়ে যায়। আবার পরেরটা 18 সেন্ট প্রফিট হয়েছে কেটে দিই, এই যে এখানে প্রফিট হয়েছে কেটে দিই, থাক তারা হাতের আমার আর দরকার নেই, যতটুকু হয়েছে ততটুকু নিয়েই বের হয়ে যায়। হ্যাঁ, এই এটা যখন লস হয়েছে, বিগ লসটা হওয়ার পরেই কিন্তু ওনার মনের মধ্যে যে ভয়টা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে উনি ছোটো ছোটো প্রফিট নিয়ে বের হয়ে গেছে। তারপরে আবার তারপরের ট্রেডের এক্সপিরিয়েন্সটা হচ্ছে 11 সেন্ট এখানে লস হয়ে গেছে, উনি কিন্তু সাথে সাথে ট্রেডটা ক্লোজ করে দিছে, যে ঠিক আছে 11 সেন্ট লস হয়েছে, আমার আর দেখার দরকার নেই, যা লস হয়েছে হোক। তো এই তিনটার পরে ওনার যে এইটার পরে এইটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স, এইটা উনি অর্জন করার পরে এইটা হলো ওনার ফাইনাল এক্সপিরিয়েন্স, যে ট্রেডের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটাইতে হবে। পজিশন যদি আমার খারাপ হয়, ওই যে একটু আগে যে পজিশন দেখলাম লসের দিকে একটু যাচ্ছে, তাহলে আমি আর অপেক্ষা করব না, ছোটো লস নিয়েই বের হয়ে যাব, কারণ 11 সেন্ট যদি লস হয় এটাকে রিকভার করার জন্য পরে আর একটা ট্রেড এনাফ। 11 সেন্ট মনে করেন লস হয়েছে, এই যে পরে 5 সেন্ট আর 5 সেন্ট দুইটা যদি ট্রেড হয় তাইলেই তো এনাফ, কিন্তু $2 এইটাকে কাভার করার জন্য এতগুলো ট্রেড লাগছে। তো আমরা যেটা করব, যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ছোট হয় তাহলে আমরা কখনোই ওই যে পজিশনটাতে দেখবো যে এই পজিশনটা আমার কেমন লাগতেছে, এই পজিশনটা আমার কেমন লাগতেছে, এই পজিশনটা আমি ট্রেড নেব কি না, যদি এরকম মনে হয় তাহলে ওই ট্রেডটা আমি নেবই না। আর সেকেন্ড হচ্ছে, একটা পজিশনে ট্রেড এন্ট্রি করে ফেলছি, আমার মনে বলতেছে যে স্ট্র্যাটেজি বলতেছে, মনের কথা শুনে তো লাভ নেই, স্ট্র্যাটেজি বলতেছে যে এই ট্রেডটা পজিশনটা নেওয়া ভুলে গেছে, একটু রিস্ক, তাহলে যতটুকু লস হয়েছে হোক কেটে দিবেন, কারণ পরবর্তীতে আর দুইটা ট্রেড নিলে আপনার কিন্তু প্রফিট চলে আসবে। আচ্ছা, প্রচুর ঝড় আসছে, মনে হয় ক্লাস ক্লোজ করে দিতে হবে। তো সেক্ষেত্রে ট্রেড ক্লোজ করে দিতে হবে। আর যদি দেখা যায় যে না ঠিক আছে, আর যতদিন পর্যন্ত ভালো এক্সপিরিয়েন্স হয়নি ততদিন পর্যন্ত ছোট ছোট প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে, ছোট ছোট প্রফিট নিয়ে, তাহলে যেটা হবে কি মনের সাহস সৃষ্টি হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও ট্রেড করব। আর এখানে একজনের একটা পিন করা ছিল যে লিকুইডিটি জোন, তারপরে মার্কেট ভলিউম, এই জিনিসগুলো এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাস তো সোমবার করব, রবিবার সোমবারের দিনে আমরা যেটা করব, আমরা একটু ক্লাসের আগে সবাই এই ট্রেড তো মোটামুটি যা করছেন, বাকি এতে গুটি কয়েক পিপল, বাকিরা সবাই চেষ্টা করব ট্রেডগুলো করার জন্য। আর যে অর্ডার ব্লক জোনের যে ফাইন্ডিংয়ের ম্যাটারটা, এই জিনিসটা আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে এসে আমি একটা ক্লাউড নিয়ে আলোচনা করব, ইসুমুকু ক্লাউড নিয়ে।
ওই পিন করা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং ইসুমুকু ক্লাউড নিয়ে আলোচনা করব। তার সাথে আর একটা ইন্ডিকেটর দেবো, দুইটা ইন্ডিকেটরের সমন্বয়, এবং আর একটা হলো ইসুমুকু ক্লাউড। এই তিনটা নিয়ে দিব, তাহলে আপনাদের স্কাল্পিং করে আর্ন করার মতো একটা রাস্তা হয়ে যাবে। আর স্কাল্পিং করে যখন আপনারা আর্ন করতে পারবেন, তখন যেটা হবে, আর্নিংটা চলবে, পাশাপাশি ক্লাস করেও মজা লাগবে। ঠিক আছে, আর্নিংটাও চলবে, ক্লাস করেও মজা লাগবে। সো এই আগামী ক্লাসে ওইটাতে আসার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে সবাই যেন আমরা মোটামুটি আরও অনেকগুলো করে ট্রেড করি। মোটামুটি এই যে যারা করছে ওদের ভুল ত্রুটি আলোচনা হইলেও আরও ভালো হবে, আর যারা করেনি তাদেরটা তো বোঝাই হইলো না যে কী কাহিনী। তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি যে আরও কয়েকটা ট্রেড করার জন্য। সোমবারের ক্লাসে লাইভ ট্রেডগুলো কীভাবে করতে হয়, সোমবার মার্কেট ওপেন থাকবে, ওটাও দেখব, এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এবং ইসুমুকু ক্লাউড খুব সুন্দর একটা সেট আপ, যেটা কিনা আমাদের ইক্সনেসের মধ্যে সেট আপটা থাকবে। এই যে ইক্সনেস প্ল্যাটফর্ম, এইখানে আমাদের এই সেট আপটা থাকবে, ইসুমুকু ক্লাউডের সেট আপ। এখানে এই সেট আপটাতে দেখাচ্ছে ক্লাউড যখন নিচে থাকে মার্কেট তখন উপরে যায়, আর ক্লাউড যখন উপরে থাকে, এই যে ক্লাউড যখন উপরে থাকে মার্কেট তখন নিচে থাকে। আর 2 নম্বর হচ্ছে যে ক্লাউড যখন নিচে আসবে, এইটার আগাম বার্তা দিয়ে দেয় এই আমাদের হোয়াইট লাইনটা। ঠিক আছে, এইটা হলো একটা। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা, এই যে ডেল্টা ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ডেল্টা ভ্যালুর মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারি যে মার্কেটের পিভট পয়েন্ট কোন জায়গায়, অর্থাৎ মার্কেট কোন জায়গা থেকে ব্যাক করবে। মার্কেটটা এখান থেকে আপ থেকে একদম উপরে চলে যাচ্ছে, এখান থেকে যে মার্কেট ব্যাক করে নিচে আসবে, এইটা আমরা এই ডেল্টা ভ্যালুর এই হোয়াইট লাইন এবং এই ডেল্টা ভ্যালু দেখে বুঝতে পারি। তো আই থিঙ্ক সবাই ক্লিয়ার। আগামী ক্লাসে আলোচনা হবে যাদের যাদের কোনো কোশ্চেন আছে জানার। এই পর্যন্ত ক্লাসে যা আলোচনা করছি এগুলো নিয়ে, অ্যাডভান্স লেভেলে তো অনেক কোশ্চেন আছে যেগুলো নিয়ে আসলে আলোচনা আমরা আস্তে আস্তে আসবো। যারা নতুন তারা এগুলো নিয়ে আলোচনা করতে গেলে বিপদে পড়ে। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সবাই আলোচনা করবেন, গ্রুপে লিখবেন, প্র্যাকটিসগুলো করেন। সোমবারের ক্লাসে আমরা ইনশাল্লাহ আরও একটু লং টাইম ক্লাস করার চেষ্টা করব। আজকে যেহেতু ঝড় বৃষ্টি চলে আসছে, সাউন্ড শোনা যাচ্ছে না, পরবর্তী ডেতে আমরা চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। বাইরের দরজা কি লক দিয়ে দিছো?